জীবনে আমি প্রেমে পড়েছিলাম দুবার। একবার বইয়ের, আরেকবার নাম না জানা এক মানুষের। 2011 সালের কথা। আমার তখন সবেমাত্র এসএসসি শেষ। 3 মাসের বিশাল ছুটি পেয়েছি। এই 3 মাস ভালোভাবে কাটানোর জন্য অনেকগুলো লেখকের বই লিস্ট করে রেখেছিলাম। ভেবেছিলাম এক এক করে পড়ব সব, কিন্তু বাদ সাধল ছোট মামার পাঠানো পার্সেল। মামা লন্ডনে থাকতো তখন। বছরে 2 বার বিশাল পার্সেল পাঠাতো। সেখানে সবার জন্যই কিছু না কিছু থাকতো। সেবারে আমার জন্য এলো একটা ল্যাপটপ, আস্ত একটা ল্যাপটপ। ল্যাপটপ তখন খুব রেয়ার, কাজেই ল্যাপটপ হাতে পেয়ে আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। একদিকে 3 মাসের ছুটি, আরেকদিকে নতুন ল্যাপটপ, একদম সোনায় সোহাগা যাকে বলে। 2011তেই ফেসবুক আইডি খুললাম, একদম কৌতূহলের বসে। বাসার কেউই জানে না। সে সময় ফেসবুক চালানোটা মনে হতো বিশাল অপরাধের কিছু। তার উপর আমি মেয়ে। তখন এর দৃষ্টিভঙ্গি এমন ছিল যে ভালো মেয়েরা ফেসবুক চালায় নাকি। এ কারণে ফেক অ্যাকাউন্ট খুললাম। নাম দিলাম দীপাবলির সাতকাহন। সবে মাত্র উপন্যাসটা শেষ করেছি। আমার চোখে মুখে তখন দীপাবলির ঘোর। স্বপ্নে জলপাইগুড়ি ঘুরে বেড়াই, কলকাতা চষে বেড়াই, আর বাস্তবে খাটি ফেসবুক। নতুন নেশা হয়ে গেল। সাতকাহন মানে কি তখনও সেটা জানতাম না ভালো করে। ভেবেছিলাম সাতকাহন মানে 7টা কাহিনী, কিন্তু আসল অর্থটা জানালো সেই মানুষটা, যার নাম আমি জানি না, দেখতে কেমন জানি না, কোথায় থাকে তাও জানি না। কিন্তু এই কাঁচা বয়সে এমনভাবে তার প্রেমে পড়ে গেলাম, এই জীবনে আর কাউকে ভালো লাগলো না। মানুষটার ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল কালকুট, শুধু এতটুকুই। অদ্ভুত লেগেছিল। অ্যাকসেপ্ট করতেই তিনি নিজ থেকে মেসেজ দিলেন। শুরুর দিকের কথাগুলো স্পষ্ট মনে করতে পারি না এখন, কিন্তু যতটুকু মনে পড়ে আমার আইডির নাম নাকি ইউনিক লেগেছিল তার কাছে। এমনটা নাকি সচরাচর দেখা যায় না ফেসবুকে। সেই মানুষটার কাছেই জানলাম সাতকাহন অর্থ 7টা কাহিনী না, কাহন একটি পরিমাপের একক। কীভাবে গুণ ভাগ করে বুঝিয়েছিলেন পুরোপুরি মনে নেই, কিন্তু সাতকাহনের শাব্দিক অর্থ তিনি করে দিলেন অপরিমাপযোগ্য। এই মানুষটা 2 দিনের মাথায় আমার ঘুম হরণ করে নিলেন। সারাটা রাত মেসেজে কথা বলতাম আমরা। আমার বয়স তখন 16, ফেসবুকে দেয়া 18। মানুষটার বয়স ফেসবুকে দেয়া 21, বাস্তবে কত জানি না। আমি সদ্য এসএসসি পাশ করা কিশোরী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ। উনার সম্পর্কে শুধু এতটুকুই জানতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ 3rd ইয়ার, ব্যাস, আর কিচ্ছু না। আমি তার চেহারা দেখিনি, নাম জানি না, শুধু জানি একটা শব্দ, কালকুট। পরে উনি বলেছিলেন কালকুট শব্দের অর্থ বিষ। সেই কালকুট আমি পান করেছিলাম 2011 সালে। আজও আমার শরীর কালকুটে নীল হয়ে আছে। আমাদের প্রেম হওয়ার কথা ছিল না, যদিও আমরা রাত জেগে অনেক গল্প করতাম, কিন্তু আমাদের নিজস্ব কোনো অনুভূতি ছিল না সেসব গল্পে। আমরা কেউ নিজেদের গল্প করতাম না। সদ্য এসএসসি পাশ করা একটা মেয়েকে উনি পরিচয় করে দিয়েছিলেন চার্লস বুকোস্কির সাথে, বুদ্ধদেব বসুর সাথে, শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, কাফকার সাথে, নেরুদার সাথে, লিওনার্ড কোহেন, বব ডিলান, রবার্ট ফ্রস্টের সাথে, মন খারাপের সব কবিতার সাথে। আমি ভেবেছিলাম উপন্যাস আমার সবচেয়ে প্রিয়, কিন্তু উনি আমাকে অদৃশ্য আঙুল ছুঁয়ে নিয়ে গেলেন কবিতার রাজ্যে। কী সব মন খারাপ করা কবিতা পড়াতেন। আমাকে প্রায়ই বলতেন, জানো দীপা, কবিতার সবচেয়ে সুন্দর নাম কবিতা। আমি বুঝতাম না ভালো করে। উনি বোঝাতেন, ইংরেজিতে কবিতাকে বলে পোয়েট্রি, উর্দুতে শায়েরি, আরবিতে আশির, জার্মানে গেদিখট, রাশিয়ানে স্তিখাতা ভেরিনিয়ে, চাইনিজে শি। কি অদ্ভুত নাম, তাই না? তোমার বুকের ভেতর ঝড়, তোমার বুকের ভেতর ধু ধু শূন্যতা, তোমার বুক যুদ্ধাহত রক্তাক্ত ময়দান। তুমি এসবের প্রতিফলন ঘটাবে যেখানে,
সেটার নাম যদি পোয়েট্রি হয়, গীতিখট হয়, তিঘাতা ব্রেনিয়ে হয়, তাহলে ভালো লাগবে। কিন্তু বাংলা ভাষায় দেখো, আমরা একে বলি কবিতা। কি সুন্দর, তাই না? তার সাথে আমার কথোপকথন এগোতো, আর আমার মধ্যরাত ভরে উঠত 101টা নক্ষত্রে। উনি আমাকে বলতেন, দীপা জানো, নক্ষত্রেরও যে মৃত্যু হয়? আমি এসে বলি, জানি তো, জীবনানন্দ দাশ তো বলেই গিয়েছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। উনি সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন, হুম, কবিতায় নয় দীপা, সত্যি সত্যি নক্ষত্র মরে যায়। সুপারনোভা মরে গেলে প্রচণ্ড বিকিরণ ছড়ায়, পৃথিবী থেকেও দেখা যায় সেটা। কিন্তু মজার ব্যাপার হলো, সেই আলো পৃথিবীতে আসতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। কখনো যদি দেখো রাতের আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে গেছে, তাহলে বুঝবে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে কোনো একটা নক্ষত্রের মৃত্যু ঘটেছে। সেদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে পড়বে তোমার। প্রতি রাতে আমাদের গল্প হতো, রাশিয়ান কোনো কবি, লেখক, কোনো বই, ইতিহাস, দর্শন, রাজনীতি, সব কিছু নিয়ে কথা বলতাম আমরা। আমার প্রথম প্রেম ছিল বই। ওনার সাথে পরিচয়ের পর আমার সেই প্রেম আরও শক্ত হলো, কিন্তু এবারে বইয়ের প্রতি নিখাদ টান থেকে নয়, বরং তার সাথে প্রত্যেকটা কথা আমাকে বইয়ের দিকে ফিরতে বাধ্য করত। এত সুন্দর করে গল্প করতে পারতেন উনি, এই গল্পের মায়া আমাকে তার প্রেমে ফেলল। আমার বয়সটা তখন কাঁচা, কিন্তু আমি জানি যে কোনো বয়সের কেউই একবার তার সাথে কথা বললে তার প্রেমে পড়তে বাধ্য। আমার দ্বিতীয় প্রেম হলেন সেই মানুষটা, কিন্তু এই মানুষটাও যে আমার প্রেমে পড়ে যাবেন এমনটা কখনো ভাবিনি আমি, কিন্তু সেটাই হলো। আমরা দুজন তীব্রভাবে দুজনের প্রেমে পড়ে গেলাম। আমি তার চেহারা দেখিনি, নাম জানি না, মানুষটা আমাকে ডাকেন দীপা বলে। তাকে বলতে ইতস্তত করি যে আমার নাম দীপা না, আমার নাম খুব সেকেলে, চামেলি। পাছে আমার নাম চামেলি জেনে উনি আগ্রহ হারিয়ে ফেলুক, তবুও একদিন খুব দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনার প্রিয় ফুল কোনটা? তিনি খুব চালাকি করে উত্তর দিয়েছিলেন, আমার প্রিয় ফুল দীপা। কেঁপে উঠেছিলাম অজানা এক অনুভূতিতে। জিজ্ঞেস করেছিলাম, চামেলি ফুল কেমন লাগে আপনার? উনি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে দুঃখী ফুল হলো চামেলি, বর্ণহীন, হালকা সুগন্ধ, টুপ করে মাটির বুকে মুখ গুজে পড়ে থাকে। কবিতার যদি চেহারা থাকতো তাহলে তা দেখতে হতো চামেলি ফুলের মতো। শুনে আমার হৃদয় ভরে ওঠে ভালোবাসায়, বলতে ইচ্ছে করে, আমি সেই কবিতা, আমি সেই চামেলি, আপনি মাটি হয়ে আমার জন্য বুক পেতে থাকবেন। বলা হয়ে ওঠে না, বলা হয়ে ওঠে না যে আমার বয়স 18 না, আমি সবে 16 পার করেছি। বলা হয়ে ওঠে না আমি এসএসসি দিয়ে কলেজে উঠলাম। সময় গড়ায়, দুটো মানুষ কেউ কাউকে না দেখে ভালোবেসে যেতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা বিকেলের, একটা নদীর। তুমি ময়ূরাক্ষী নদীর নাম শুনেছ? আমি হ্যাঁ বলি। উনি বলেন, হিমুর ছিল ময়ূরাক্ষী নদী, আমার আছে চিত্রা। চিত্রা নদীর পাশে বসে তোমাকে আমি আমার লেখা গান শোনাবো। আমি কল্পনায় চিত্রা নদীর ছবি আঁকি। 2011 পেরিয়ে 2012 আসে। দিনটা এখনও মনে আছে, ফেব্রুয়ারির 29 তারিখ। উনি আমাকে বলেছিলেন পরের 29 ফেব্রুয়ারিতে উনি আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। ছোট্ট একটা রুম হবে আমাদের, একটা বুকশেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের। তারপর যে কথাটা বলেছিলেন সেটা শুনে লজ্জায় কান গরম হয়ে গিয়েছিল আমার। আমাদের কাল্পনিক সংসার চলছিল। আমি ততদিনে পূর্ণেন্দু পত্রী পড়তে শিখে গেছি। আমি তাকে ডাকি শুভঙ্কর, আর তিনি আমাকে নন্দিনী। আমি কৃত্রিম রাগ দেখিয়ে টাইপ করি,
তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। ওপাশ থেকে রিপ্লাই আসে, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমি লজ্জায় লাল হয়ে ল্যাপটপ বন্ধ করে রাখি। আমাদের দেখা করার কথা চলছিল। আমাদের বাসাটা পুরনো পল্টনে, আর শুভঙ্কর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। দেখা করার দিনক্ষণ ঠিক করা হচ্ছিল। আমাদের প্রথম দেখা স্মরণীয় হতে হবে। আকাশ মেঘলা থাকতে হবে, যেন আমাদের দেখা হওয়া মাত্রই ঝুম বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে আমরা দুজন হাঁটব বেইলি রোড, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড। দুজনের চুল থেকে টপ টপ করে পানি পড়বে। তারপর শুভঙ্কর আমার চুলের পানি ছেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে আবৃত্তি করবে, এমনও দিনে তারে বলা যায়, এমন ঘন ঘর বর্ষায়। কিন্তু তার কিচ্ছু হলো না। এক রাতে বাবা আমার ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেললেন। ভাঙবে নাই বা কেন? ওই বয়সে একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিন রাত ল্যাপটপের সামনে বসে থাকে, খটাখট টাইপ করে, রহস্যময় ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে, রাতে ঘুমায় না। এসব লক্ষণ বাবা মা বুঝবে না? কয়েকদিন পর মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম আমার ফেসবুক লগ ইন করার, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি। মনে করার চেষ্টা করলাম কতভাবে, মনে হলো না। এবং আমি বুঝে ফেললাম শুভঙ্করকে হারিয়ে ফেলেছি আমি। এরপর শুভঙ্করের সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল। 1.5 বছরের পরিচয়, 6 মাসের প্রেম। প্রেমের কোনো ইতি টানিনি আমরা, কেউ কারো হৃদয় ভাঙিনি, ঝগড়া করে মান অভিমান করিনি। কিন্তু আমাদের প্রেম থমকে গেল, যেন একটা রেলগাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে মাঝপথে থেমে আছে। কোনোভাবেই পারিনি শুভঙ্করের সাথে যোগাযোগ করতে। শুধু বারবার মনে হতো শুভঙ্কর জানে না কেন তার নন্দিনী যোগাযোগ বন্ধ করে দিল। সে জানে না কেন তার দীপাবলির 7 কাহন থেমে আছে। এটা ভেবে কষ্ট আরও বেশি পেতাম। কলেজ ফাঁকি দিয়ে ছুটে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। কেউ বুঝতো না কেন কলেজ ড্রেস পরেও একটা মেয়ে ভার্সিটির বারান্দায় ঘুরঘুর করছে, ক্লাসরুমে উকি দিচ্ছে। প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতাম ফুলার রোড, ভিসি চত্বরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কেউ একটু কৌতূহলে চোখে তাকালে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম, আপনি কি জানেন জার্মান ভাষায় কবিতাকে কি বলে? ভার্সিটির প্রায় অর্ধেক ছাত্রছাত্রী জেনে গেল নীল সাদা ইউনিফর্ম পরা একটা মেয়ে সবাইকে কবিতার কথা জিজ্ঞেস করছে। তবুও শুভঙ্করকে খুঁজে পাইনি আমি। এরপর খুব জেদি হলাম পড়াশোনায়, ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হলাম। ভার্সিটিতে এসে প্রথম একটা নিজের ফোন হলো, আসল ফেসবুক অ্যাকাউন্ট হলো একটা। 1000 বার কালকুট লিখে সার্চ করেছি, কিন্তু পাইনি আমার কালকুটকে। যেন এক পাহাড় সম অভিমান বুকে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে। ভার্সিটিতে আসার পর কালকুটকে খোঁজার চেষ্টা আবার শুরু করেছিলাম। ওর কথা শুনে মনে হতো থিয়েটার করত। ঢাবির নাট্য সংসদে আমি যোগ দিলাম। ওর যুক্তিতর্কের উপস্থাপনা দেখে মনে হতো ও বিতর্ক করত। আমি বিতর্ক সংসদে যোগ দিলাম। ওর চিন্তাধারা দেখে মনে হতো ও বামপন্থী। আমি ধীরে ধীরে বাম রাজনীতির সাথেও জড়িয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, কোনোভাবে যদি ওর কোনো খোঁজ পাই। বাংলা বিভাগে নিয়মিত যাতায়াত করতাম আমি, যদিও ততদিনে কালকুটের অনার্স মাস্টার শেষ হওয়ার কথা। তবুও মনে ক্ষীণ আশা ছিল, যদি কোনো খোঁজ পাই। পাইনি খুঁজে। 7টা বছর অপেক্ষা করেছি। 7 বছরে আমার কলেজ শেষ, অনার্স শেষ, মাস্টার্সও শেষ। বেসরকারি একটা কলেজে ঢুকেছি লেকচারার হিসেবে। বাড়ি থেকে বিয়ের তোড়জোড় চলছে, কিন্তু পাত্র পছন্দ হচ্ছে না আমার। হবে কি করে? শুভঙ্কর যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে, ওর ধারে কাছেও তো কাউকে পাই না। অথবা হয়তো খুঁজিই নি। একের পর এক পাত্র রিজেক্ট করতে থাকলাম। কারণ একটাই, ওদের মধ্যে কেউ জানতো না কবিতার রাশিয়ান প্রতিশব্দ কী। কেউ জানতো না কোন ফুল কবিতার মতো বিষণ্ণ।
কেউ জানতো না নক্ষত্রের মৃত্যু হলে কি হয়। আত্মীয় স্বজন, আমার কলিগরা অনেকেই এর মধ্যে ভাবতে শুরু করেছে বই পড়তে পড়তে আমি পাগল হয়ে গেছি। এর মধ্যেই একদিন এক কলিগের বাসায় দাওয়াত পেলাম। তার মেয়ের জন্মদিন, যেতেই হবে। যেতাম না, এসব ভিড় হইচই আমার ভালো লাগে না, কিন্তু শেষ মুহূর্তে কি মনে করে যেন গেলাম। ভাগ্যিস গেলাম। জন্মদিনের উৎসব, চারপাশে উজ্জ্বল আলো, অসংখ্য বেলুন, আমরা কয়েকজন কলিগ সহ তাদের কিছু কাছের আত্মীয়, আর অনেক বাচ্চা কাচ্চার হই হুল্লোড়। কেক কাটা হবে। সমস্ত লাইট নিভে গেল। জ্বলে উঠল অনেকগুলো মোমবাতি। সেই মোমের আলোয় আমি দেখলাম চোখ দুটো। আগুনের প্রতিফলন দেখা যাচ্ছে ধূসর চোখের মণিতে। কি ছিল ওই চোখে কে জানে। আমি চোখ ফেরাতে পারিনি। চোখাচোখি হয়ে গেল। সেই চোখ দুটো তাকিয়ে রইল আমার দিকে এক দৃষ্টে। বুকটা ধক করে উঠল আমার। অনেক দিন পর অজান্তেই মুখ দিয়ে বের হলো একটা শব্দ, কালকুট। না, কালকুটের চেহারা আমি দেখিনি কোনোদিন। ওর চোখ কেমন আমি জানি না, কিন্তু যে মানুষটার চোখের দিকে আমি শিশুন্ধায় তাকিয়েছিলাম সে মানুষটার নাম মুনিম। মাথা ভর্তি কোকড়া চুল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, মুখ ভর্তি দাড়ি গোঁফ, আর ঠোঁটের কোণায় একটা হাসি। মানুষটার সাথে আমার কথা হয়নি সেদিন, কিন্তু আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল এই মুনিমই আমার কালকুট। তারও অনেক দিন পর একদিন আবার বিয়ের প্রস্তাব এলো একটা। পাত্র আর কেউই নয়, মুনিম নামের মানুষটা। আমাদের কথা বলতে দেয়া হলো আলাদা করে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি জিজ্ঞেস করলেন, চামেলি, বলো তো পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ ফুল কোনটা? আমি চমকে উঠে তাকালাম তার দিকে পূর্ণ দৃষ্টিতে। মানুষটা হাসছে। মনে হলো এই হাসি আমার চিরচেনা। হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে গেল কিছুক্ষণের জন্য। চোখ ভর্তি হয়ে গেল জলে। আমি যন্ত্রের মতো বললাম, পৃথিবীর সবচেয়ে মন খারাপ করা ফুল হলো চামেলি। বিষণ্ণ কবিতার মতো এক রাশ দুঃখ বুকে নিয়ে যে মাটির বুকে ঝরে পড়ে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি বলো তো? হঠাৎ আমি দেখলাম আমি কাঁদছি, কথা বলতে পারছি না। মুনিম একটু হেসে আমার মাথায় হাত রাখলেন। আমি তখন পাগলের মতো বলে যাচ্ছি, আমি আপনাকে অনেক খুঁজেছি কালকুট, কোথাও খুঁজে পাইনি। আমার ল্যাপটপে ভেঙে ফেলেছিল বাবা। আমি আমার আইডির পাসওয়ার্ডও মনে রাখিনি। আমি পারিনি আপনার সাথে যোগাযোগ করতে। আরও কতক্ষণ এক নাগারে বলে গেলাম সব, কিভাবে কিভাবে খুঁজেছি, কতদিন কোথায় বসে থেকেছি সবটা। মুনিম আমার হাত ধরে চুপচাপ পুরোটা শুনে গেছে। আমার সব কথা শেষ হলেও চুপ করে থাকলেন তিনি। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি এসে গেছি তো, এখন সব ঠিক হয়ে যাবে। 2020-এর শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বিয়ে হলো আমাদের। বাইরে প্রবল বৃষ্টি, কারেন্ট চলে গেছে। মোম জ্বালানো হয়েছে দু একটা। সেই মোমের আলোয় আমি কবুল বলে রেজিস্ট্রি খাতায় সই করে চিরদিনের জন্য মুনিমের হয়ে গেলাম। কি রূপকথার মতো সব কিছু। বাসর রাতে সারা রাত গল্প করেছি আমরা, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে মানুষটা মেসেজে এত বকবক করত সে বাস্তব জীবনে খুব চুপচাপ। আমিই বলে যাচ্ছি সব। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে খুঁজে পেলেন আমাকে? মুনিম আমার চুলে মুখ ডুবিয়ে উত্তর দিল, যেদিন আকাশ ভর্তি তারা থাকবে, যে রাতে আমাদের কারো কোনো দীর্ঘশ্বাস থাকবে না, সেদিন তোমাকে সব বলবো। এরপর পার হয়ে গেছে অনেক দিন। মুনিম কিছুই বলেনি আমাকে। আমার মাঝে মাঝেই মনে হয় মুনিমকে আমি যতটা হৃদয়ে ধারণ করেছিলাম ততটা হয়তো ও করতে পারেনি। ওর সাথে প্রত্যেকটা স্মৃতি আমার এখনও জীবন্ত, অথচ ও ভুলে গেছে অনেক কিছুই। হুটহাট করে মাঝরাতে জিজ্ঞেস করে বসে, বলো না চামেলি, আমরা কোথায় দেখা করতে চেয়েছিলাম? তোমাকে কী রঙের শাড়ি পরতে বলেছিলাম? তোমাকে কি আমার ছোটোবেলার গল্প করেছিলাম? বিয়ের পর কি আমাদের কোথায় যাওয়ার কথা ছিল?
আমার অভিমান হয় কেন ওইসব মনে রাখিনি, কিন্তু 7-8 বছর তো কম সময় নয়, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়া স্বভাবটা বাদে মুনিমের আর কোনো দিকে কমতি নেই। এত ভালোবাসায় ভরিয়ে রেখেছে আমাকে, এত যত্ন আমাকে কেউ কোনো দিন করেনি। 7-8 বছর আগের মধ্যরাতে কালকুটের সাথে কথা বলে আমার রাত ভরে উঠত 101টা নক্ষত্রে। এখন সবগুলো নক্ষত্র যেন আমার ছোট্ট ঘরটায়। 2 রুমের ছোট্ট ফ্ল্যাট, একটা বড় বেলকনিতে একটা রকিং চেয়ার। দুজন অফিস শেষ করে ফিরি একই বাড়িতে, একই রুমে একটা বুকশেলফ ভর্তি বই, একটা ওক কাঠের টেবিল, 2টো মাটির চায়ের কাপ, আর একটা বিছানা আমাদের। ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলাম তার প্রত্যেকটা পূরণ করেছে। আমার শূন্য হৃদয় ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল। মুনিম শ্রাবণের বৃষ্টি হয়ে এসেছে সেই তৃষ্ণা মেটাতে। সব কিছু খুব সুন্দর চলছিল। মাঝে মাঝে আমি জোর করি, বলবে না আমাকে কিভাবে খুঁজে পেয়েছো? মুনিম এড়িয়ে যায়। আমি বুঝি ও দিনক্ষণ ঠিক করে তারপর বলবে। এরপর এলো সেই সময়টা। এক রাতে প্রবল আদর শেষে আমাকে বুকের সাথে চেপে নিয়ে ও বলল, চামেলি, একটা মিথ্যা কথা বলেছি তোমাকে। আমি তোমার কালকুট নই, আমি শুভঙ্কর নই, কখনোই ছিলাম না। আমি শুধু মুনিম। আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু ও আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ে। আমাকে শোনায় সবটা, বলে কিভাবে খুঁজে পেয়েছে আমাকে। সেদিনের চোখাচোখির পর আমাকে ভালো লেগে যায় তার, তাই বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি তরিতাহতের মতো স্থির হয়ে যাই। চোখ ভর্তি জল নিয়ে জিজ্ঞেস করি, কেন তাহলে কালকুট সাজার নাটক করেছিল? মুনিম উত্তর দেয়, নাটক করিনি চামেলি, আমি শুধু খোঁজ নিয়েছিলাম তোমার ব্যাপারে। তোমার বাবা মা ভাইয়ের সাথে কথা বলেছি আগে, তারা আমাকে জানিয়েছে তুমি এর আগে সব পাত্রকে ফিরিয়ে দিয়েছো, কারণ ওরা তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। সবাইকে একই ধরনের প্রশ্ন করতে তুমি। তোমার বাবা মা আমাকে পছন্দ করেছিল, তারা চেয়েছিল এবারে যেন অন্তত তুমি না করতে না পারো, তাই আগে থেকেই আমাকে বলে রেখেছিল এসব। আমি তো জানতাম না তোমার এই কাহিনী। আমি শুধু ভেবেছিলাম তুমি প্রশ্ন করার আগেই আমি তোমাকে এসব প্রশ্ন করে ভরকে দেব, কিন্তু তুমি আমাকে কালকুট ভেবে নিলে, একা একাই বলে গেলে সব। আমাকে কোনো কথা বলতে দাওনি। আমি শুধু দেখছিলাম জাহাজ ডুবে এক নাবিক আমাকে খড়কুটো ভেঙে আঁকড়ে ধরছে। আমি কিভাবে তার বিশ্বাসটা ভাঙতাম বলো? আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি চাইনি তোমায় হারাতে। তাই তুমি যেভাবে খুশি থাকতে চেয়েছিলে সেটাই করেছি। কাঁদবে না চামেলি, আমার দিকে তাকাও। দেখো আমি কালকুট নই, কিন্তু তোমার মনে কালকুটের যে স্কেচটা ছিল তার বাস্তব প্রতিচ্ছবি আমি। কালকুট কোনো মানুষ নয়, ও একটা চরিত্র যে হারিয়ে গেছে। তবু আমি তোমাকে কথা দিচ্ছি, যদি সত্যিই ও থেকে থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করব। এই চামেলি, তুমিও তো ভালোবাসো আমাকে, পারবে না এবারে সত্যিটা জেনে ভালোবাসতে? আমি পারিনি মুনিমকে আর সহজভাবে নিতে। অনেক দিন পার হয়ে গেছে, মুনিমের তুলনা হয় না। যেমন মানুষ সবাই চায় জীবনে, মুনিম তার থেকেও ভালো। খুব সুন্দর করে আবৃত্তি করে, চোখের দিকে তাকিয়ে কবিতা লিখে ফেলে, সহজ জিনিসকেও খুব সুন্দর করে তোলে ওর শৈল্পিকতা দিয়ে। কিন্তু তবুও আমি পারি না ওকে পুরোপুরি মানতে। আমার হৃদয়ে একটা প্রতারণার ক্ষত তৈরি হয়ে গেছে। মুনিমের ভালোবাসায় আমাদের ছোট্ট ফ্ল্যাটটায় যে 101টা নক্ষত্র জ্বলে উঠেছিল, সব খসে পড়ছিল এক এক করে। আমি একদম চুপচাপ হয়ে গেলাম। এরপর ততদিনে বুঝতে পেরেছি কেন মুনিম আমাকে একবারও দীপা বলে ডাকেনি। আমার কান্না আসে, আমি কান্না লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করি। মুনিম বোঝে সবটা। প্রতি রাতে আমাকে বুকে নিয়ে শিশুর মতো ঘুম পাড়ায়, চুলে বিলি কেটে কেটে ছড়া বলে, মজার মজার গল্প করে। আমি মনকে বোঝাই,
মুনিমেরই বা কী দোষ? আসলে যদি আমি জানতাম ও কালকুট না, তাহলে তো আমাদের বিয়েটাই হতো না। যদি না হতো তাহলে তো আমি জানতামই না সত্যিকারের ভালোবাসা কেমন। সত্যি সত্যি বেলকনিতে দাঁড়িয়ে মাটির কাপে চা খেতে কেমন লাগে। মুনিমের অকৃত্রিম ভালোবাসা আমাকে একটু একটু করে ভুলিয়ে দেয় সব কথা। আমি আমার জীবনে আবার প্রেমে পড়ি। 27 বছরের জীবনে আমি প্রেমে পড়েছিলাম দুবার। একবার বইয়ের, দ্বিতীয়বার নাম না জানা এক মানুষের। আমি আবার প্রেমে পড়লাম তৃতীয়বারের মতো। এবারে এক জলজ্যান্ত মানুষের। শ্রাবণ মাসের এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় তার সাথে আমার বিয়ে হয়েছে। তার নাম মুনিম, মাথা ভর্তি কোকড়া চুল, চোখে ভারী পাওয়ারের চশমা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কবি কবি চেহারা। মন খারাপ হলে এই লোকটা গলার স্বর বাচ্চাদের মতো করে আমাকে সুকুমার রায়ের ছড়া শেখায়। আমি হেসে ফেলি, ভালোবেসে ফেলি। আরেকবার মুনিমের হুটহাট আবদার, যখন তখন বলে শাড়ি পরো। সেদিন সকালে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা পরে আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। ব্যাগ থেকে বের করে দেখি একটা সাদা শাড়ি, খোলের শাড়ি, পাড়ে সুন্দর নকশা করা। আমার হাত থেমে যায়। সাদা খোলের শাড়ি, কালকুট বলেছিল পরতে। আমার হঠাৎ খেয়াল হয় সেদিন ফেব্রুয়ারির 29 তারিখ, 2024 সাল। হঠাৎ আমি বুঝতে পারি মুনিম আমাকে কোথায় নিয়ে যাবে। 2012 সালের 29 তারিখে কালকুট আমাকে বলেছিল উনি পরের 29 ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড় যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। আমার খুব রাগ হয় মুনিমের উপর। আমি চাই না এইসব স্মৃতি মনে করতে, কিন্তু ও বারবার মনে করায়। ওকে শুরুর দিকে কালকুট ভেবে বলতাম এসব, যে চিত্রার পাড় কবে নিয়ে যাবে, কিন্তু ও তো কালকুট নয়। যে স্বপ্ন আমি দেখেছিলাম কালকুট নিয়ে, সে স্বপ্ন কেন পূরণ করবে? আমার রাগ হয়, জেদ হয়, ইচ্ছে করে শাড়ি ছিঁড়ে টুকরো টুকরো করি। কিন্তু মুনিম আসে হাসি মুখে। নীল পাঞ্জাবি পরেনি, পরেছে সাদা পাঞ্জাবি। আমাকে শাড়ি পরায় জোর করে, হাত ধরে নিয়ে গাড়িতে বসায়। চিত্রা নদী নড়াইলে আমরা রওনা দিই 11টার দিকে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল। গাড়ি থেকে নেমে মুনিম আমাকে নিয়ে যায় চিত্রার পাড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি চিত্রার দিকে। কালকুট বলেছিল হিমুর ছিল ময়ূরাক্ষী নদী আর আমার আছে চিত্রা। আমি কালকুটকে পাইনি, কিন্তু কালকুটের নদীর সামনে দাঁড়িয়ে থাকি চুপচাপ। মুনিম আমাকে দাঁড়াতে বলে সরে যায়। আমি বুঝি ও স্পেস দিচ্ছে আমাকে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম কে জানে। হঠাৎ শুনি কেউ ডাকছে, দীপা। আমার হৃৎপিণ্ড থেমে যেতে চায়। চকিতে ফিরে তাকাই। আমার পেছনে দাঁড়িয়ে আছে যে মানুষটা, তার বয়স 40-এর আশেপাশে। তিনি আমার অচেনা, কিন্তু তার এই ডাকটা আমার চিরচেনা। আমি অস্ফুটে উচ্চারণ করি, কালকুট। মানুষটা হাসে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি মাথায় কাঁচপাকা চুল, গায়ের রং চাপা, তীক্ষ্ণ নাক, বড় একটা গোঁফ, আর তার নিচে ঠোঁট দুটো অসম্ভব কালো। আমি বিড়বিড় করে উঠি, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। মানুষটা শুনে ফেলে, সাথে সাথেই উত্তর দেয়, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমার লজ্জা লাগে না, আর কান্না আসে। আমার কালকুট দাঁড়িয়ে আছে আমার সামনে। 12 বছর পর, এক যুগ পর আমাদের দেখা হলো চিত্রা নদীর পাড়ে। কতক্ষণ ছিলাম? 2 ঘন্টা, 3 ঘন্টা, নাকি আরও বেশি আমি জানি না। মুনিম আশেপাশে কোথাও ছিল না, শুধু একটা বিকেল, চিত্রার ঢেউ আর কালকুট। কালকুটের আসল নাম অর্ধেন্দু, অর্ধেন্দু রায়। অর্ধেন্দু রায়ই তো হওয়ার কথা, না হলে কালকুট, শুভঙ্কর
এই নামগুলো আসতো না। নাম দুটো যেন আর একটু অর্থবোধক হয়ে ওঠে আমার সাথে। কালকুট অর্ধেন্দু রায় আর আমি কানেজ ফাতিমা চামেলি। কি অসম জুটি। কালকুটের বয়স 38, 12 বছর আগে তার বয়স ছিল 26। সদ্য মাস্টার্স করেছে সে, অথচ বয়স লুকিয়ে আমাকে বলেছিল 21, কারণ 26 বছর বয়সে 18 বছর বয়সী মেয়েকে ভালো লেগেছিল তার। বয়সের তফাৎ ছিল 8 বছর, কিন্তু সংকোচে বলতে পারিনি। আমিও তো সংকোচে বলতে পারিনি আমার বয়স তখন 18 না, ছিল 16। সব কিছু পরিষ্কার হয়ে আসে। আমি রাস্তায় খুঁজে বেড়াচ্ছিলাম আমার 21 বছর বয়সী প্রেমিককে, আর কালকুট খুঁজেছে তার 18-19 বছর বয়সী প্রেমিকাকে। 1000বার দুজন হয়তো দুজনকে পার করে গেছি, কিন্তু চোখে পড়েনি এই কারণেই। বেলা গড়ায়, সূর্য ডুবে ডুবে যাবে ভাব। আমি 38 বছর বয়সী অর্ধেন্দু রায়ের চোখে সূর্যের লাল আভা দেখি। ওরও গভীরে একটা সূক্ষ্ম বিষাদ আমার চোখ এড়ায় না। অর্ধেন্দু সিগারেট ধরে, ধোয়া ছেড়ে দিয়ে আবৃত্তি করে, এই পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। সূর্য ডুবে যায়, আমরা ফিরি। অর্ধেন্দু যায় তার বাড়িতে, যেখানে তার অপেক্ষায় বসে আছে মাধুরী নামের এক সৌভাগ্যবতী আর শতদল নামে একটা বছর 6 ছেলে। আমি ফিরি মেইন রোডে, শেষবারের মতো দুজন তাকাই দুজনের দিকে। কালকুট অর্থ তীব্র বিষ। আমাদের দুজনের চোখই বলে দেয় হৃদয়ের খুব গভীরে এক ছোট্ট কৌটায় আমরা কালকুট জমিয়ে রেখেছি। আমরা ফিরি, দুজন দুদিকে। আমি চলে আসি গাড়ির কাছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ। এই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য আমার সব ছোটোখাটো ইচ্ছে পূরণ করা। আমি গিয়ে তার হাত ধরি। মানুষটা তাকায় আমার দিকে, আলতো হাতে চুল সরিয়ে দিয়ে চুমু দেয়। আমার হাত শক্ত করে ধরে মানুষটা ফিস ফিস করে শোনায় গালিবের কবিতা। যখনই দেখেছি আমি তাকে অন্য কারোর সাথে, বুঝেছি খোদা কেন শিরক পছন্দ করেন না। আমার সমস্ত ভার তার উপর দিয়ে নির্ভার হয়ে তার কাঁধে মাথা রাখি। এরপর সন্ধ্যায় আধো আলো আবছায়ায় আমরা ফিরি একসাথে, এক বাড়িতে। ছোট্ট দুটো রুম, একটা বুক সেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের।